টেকসই উন্নয়ন বিষয়ক লেখক সুবাইল বিন আলম সম্প্রতি প্রথম আলোতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি কলাম লিখেছেন। সেই কলামে উঠে এসেছে জিয়াউর রহমানের বেশ কিছু রোমাঞ্চকর ঘটনা। কি সেই ঘটনা, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, তারেক রহমানের জন্মদিনে আমি বাংলা আউটলুকে লিখেছিলাম, তারেক রহমান কি জিয়ার যোগ্য উত্তরসূরি হতে পারবে? এই লেখার পরই আসলে প্রশ্ন আসে, জিয়ার উত্তরসূরি হতে আসলে কি প্রয়োজন? কেন বারবার একই কথা বলি? আচ্ছা, আপনাদের কাছে কিছু প্রশ্ন করি। জার্মানিতে ট্রেনে করে চললে খুব সাধারণ দৃশ্য বই পড়া, এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়েও তাদের বই পড়তে দেখেছি। সেই দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করি। আমি যতবার বিমানে উঠি দেখার চেষ্টা করি কজন বই পড়ছে। বিশ্বাস করেন, সংখ্যাটা কখনো দুজনের বেশি হয় না। বাংলাদেশের কোনো রাজনীতিকের হাতে বই দেখেছেন? আমি অন্তত দেখিনি। এখন আব্বাকে বললাম, জিয়াউর রহমানকে নিয়ে একটা স্মৃতি বলো তো। আব্বা বললেন, তিনি সব সময় বই পড়তেন। আমি তাকে যতবার দেখেছি গাড়ির মধ্যেও বই পড়তে পড়তে যেতেন। এখানেই আসলে সকল রাজনীতিবিদের সঙ্গে পার্থক্য দৃশ্যমান। জিয়াউর রহমানের নিজের দিকের কজন আত্মীয় স্বজনকে আমরা চিনি। কে কে রাজনীতিতে আছে বা অবৈধ সুযোগ নিয়েছে বলে মিডিয়ায় কথা উঠেছে। আমি কয়েকজন সিনিয়র মানুষকে জিজ্ঞেস করেছিলাম। সবাই শুধু তার ছোট ভাইয়ের নাম বলতে পারলেন, তাও অন্য কারণে। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেই ছোট ভাইয়ের ডাবল প্রমোশনের কথা উঠেছিল, যা জিয়াউর রহমান অত্যন্ত ক্ষুব্ধভাবে বাতিল করে দিয়েছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবের স্মৃতিকথায় একটা ঘটনার বর্ণনা আছে। চায়নার সামরিক অ্যাটাশে হিসেবে তার থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তার বাড়ি দিনাজপুর শুনে জিয়াউর রহমান একজনের নাম বলে জিজ্ঞেস করলেন, তাকে চেনেন? মাহবুব সাহেব বললেন, চেনেন না। পরে বের হয়ে এসে শোনেন এটা জিয়াউর রহমানের শ্বশুরের নাম ছিল, এবং এই কথা শুনে তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন তার পোস্টিং হবে না। কিন্তু তার পোস্টিং হয়, এবং এই না চেনা ছিল তার একটি বড় যোগ্যতা। কিন্তু আমরা কি করি? নিজেকে প্রশ্ন করেন তো। একবার তিনি খালেদা জিয়ার সঙ্গে রাগও করেছিলেন তার আত্মীয়রা তদবিরের জন্য আসতেন বলে। আমি নিজে প্রায় সব জেলায় ঘুরেছি। সব জেলার একটা নিজস্ব কালচার আছে, খুব সূক্ষ্ম পার্থক্য। তাদের সঙ্গে কথা না বললে বুঝবেন না। আর এটা সব থেকে ভালো বুঝেছিলেন জিয়াউর রহমান ও মাওলানা ভাসানী। তারা হাঁটতেন, মানুষের কথা শুনতেন। প্রোটোকল ভেঙে মানুষ তার কাছে গিয়ে কথা বলতে পারত। আচ্ছা, এই দেশে কজন ডিসি বা এমপি এভাবে হেঁটে হেঁটে নিজের এলাকার সব জায়গায় গেছেন? প্রোটোকলের মধ্য দিয়ে যে রাজ শ্রেণী প্রতিষ্ঠিত হয়, তাতে তারা মানুষের কথা শুনবেন কি করে? গাড়িতে চড়ে ঘুরে হাত নাড়িয়ে আর যাই হোক, মানুষের কাছে যাওয়া সম্ভব নয়। সমস্যা জানা তো দূরস্থ। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, এই কথা আমরা সবাই বলি। কাজে প্রমাণ দেখাই কয়জন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে জিয়াউর রহমানের সামনেই শিক্ষকরা তার প্রচণ্ড সমালোচনা করলেন। অন্য কেউ হলে কি হতো? সেই সমালোচকদের একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এখন বিএনপিরই একজন কাণ্ডারি। এরকম চাটুকার মুক্ত দলই সেই সময়ের বিএনপি ছিল। একজন সৈনিক থেকে কোন কারিশমার বলে সফল রাষ্ট্রপতি হয়েছেন। বাংলাদেশি একমাত্র অফিসার যার পাকিস্তান বাংলাদেশের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় খেতাব রয়েছে, বীর উত্তম হিলাল ই জুরাত। আরও ছিল বিদেশের অর্ডার অব দ্য নাইল, অর্ডার অব দ্য যুগোস্লাভ স্টার, হিরো অব দ্য রিপাবলিক খেতাব, যা প্রেসিডেন্ট হওয়ার পর পাওয়া। অধ্যাপক ইউনুস ছাড়া এতটা রাষ্ট্রীয় খেতাব বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়কের নেই। এরকম সাহসী একজনই তো তালপট্টি নিয়ে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারতেন। আর একটা নতুন কাল্ট গড়ে তোলা লক্ষ্য নয়, কিভাবে শুধু চারিত্রিক শক্তি, দেশপ্রেম, নির্লভতা দিয়ে একটি দেশকে গড়ে তুলতে পারে, সেই শিক্ষা নেওয়ার জন্য। না হলে কখনোই বুঝবেন না। জিয়া শহীদ হওয়ার খবর শুনে ঢাকার রাস্তায় সাধারণ মানুষের গড়াগড়ি খাওয়া দৃশ্য সবচেয়ে বড় জানাজা। তারা কেউই দলের ছিলেন না, সব দেশের আমজনতা। বেঁচে থাকলে আমরাও হয়তো মালয়েশিয়ার মতো বলতে পারতাম, আমাদেরও একজন জিয়া ছিল।